বাড়িতে, সিবিআই চলে যাচ্ছে, ইডি চলে যাচ্ছে। কেন রাজ্যের অফিসারদের বদলি করার? যিনি বিয়ে করবেন তিনি বিয়ের পুরোহিত বা কোথাও দেখেছেন? রবিবার থেকে লোকসভা ভোটের প্রচার শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণনগরের প্রার্থী মহুয়া মৈত্রর সমর্থনে প্রথম জনসভা করলেন তৃণমূল নেত্রী। আজ সেখানে ইডি, সিবিআই, এনআইএর মতো কেন্দ্রীয় এজেন্সির পাশাপাশি মোদী সরকারকে আক্রমণ করতে গিয়ে কি নাম না করে নির্বাচন কমিশনকেও নিশানা করলেন মুখ্যমন্ত্রী। লোকসভা ভোটে নির্ঘণ্ট ঘোষণার পরপরই প্রথমে রাজ্য পুলিশের ডিজির পদ থেকে রাজীব কুমার, তারপর একদিনে এই পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, বীরভূম জেলার জেলাশাসক পদে রদবদল করে নির্বাচন কমিশন। সেই প্রসঙ্গ টেনে এদিন কি নির্বাচন কমিশনকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, ঘুরিয়ে তুলনা করলেন পুরোহিতের সঙ্গে। বিজেপি পার্টি এমনি যদি আপনারা যেতেন, বলছেন 400-র উপর সিট পাবেন, তাহলে কেন ইডি, তাহলে কেন সিবিআই, তাহলে কেন ইনকাম ট্যাক্স, তাহলে কেন রাজ্যের অফিসারদের বদলি করার? যিনি বিয়ে করবেন তিনি বিয়ের পুরোহিত বা কোথাও দেখেছেন? যে বিয়ে করে পুরোহিত সে বিয়েটুকুও দিয়ে দেয়, আর না যারা না হলে হাজবেন্ড ওয়াইফরা গিয়ে করে। ইলেকশন করছে বিজেপি, এটা সেন্ট্রালের ইলেকশন, স্টেটের ইলেকশন নয়। স্টেটের ইলেকশনেও এটা করতে পারে না, সেন্ট্রালের ইলেকশন। যাদের ইলেকশন তারাই নিজেদের জেতাবার জন্য জিতবে না, বাংলায় গো হারাবে, এই কথাটা লিখে নিন। একদিকে যখন আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে ইডি, তখন বাংলাতেও সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে হানা দিয়েছে ইডি। তৃণমূল কাউন্সিলর জুঁই বিশ্বাসের বাড়িতে 3 দিন ধরে তল্লাশি চালিয়েছে আয়কর দফতর। আবার কলকাতা, কৃষ্ণনগর ও করিমপুরে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রর বাবার ফ্ল্যাট, ভাড়া বাড়ি ও অফিসে হানা দেয় সিবিআই। এদিন সেই মহুয়া মৈত্রর সমর্থনে জনসভায় কেন্দ্রীয় এজেন্সির সক্রিয়তা নিয়ে মোদী সরকারকে নিশানা করলেন তৃণমূল নেত্রী। সিবিআই চলে যাচ্ছে, ইডি চলে যাচ্ছে। আমি একজনকে জিজ্ঞেস করলাম, তার বাড়িতে ইনকাম ট্যাক্স লোড করতে গেছিল। আমি বললাম 3 দিন ধরে ওরা কি করলো তোদের বাড়িতে? বললো দিদি আর বলবেন না, আমার 2 বাচ্চা, 3 দিন ধরে আমরা বাথরুম যেতে পারিনি, আমরা রান্না করতে পারিনি। 3 দিন ধরে বসে আছে 16 জন গিয়ে একটা বাড়িতে, যেখানে মহিলারা আছে, বাচ্চারা আছে। ও চন্দ্রালয় গ্রহণ রেগে গেছে অনেক দিনই। আর মহুয়া মৈত্রের তো বিরুদ্ধে যেটা অভিযোগ ছিল সেটা প্রতিষ্ঠিত, প্রমাণিত। দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা কম্প্রোমাইজ হয়ে গেছে, সেখানে তদন্ত হবেই। কোর্টে যাচ্ছেন না কেন? সব মিলিয়ে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা ঘিরে লোকসভা ভোটের মুখে ক্রমেই চড়ছে রাজনীতির পারদ। আশাবুল হোসেন, সৌমিত্র রায় ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি এখান থেকে শতরূপাদির কাছে আসতে চাইবো। কেন্দ্রীয় এজেন্সি নিয়ে আক্রমণ করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে কেন রাজ্যের অফিসারকে বদলি করা হয়, যিনি বিয়ে করবেন তিনি পুরোহিত। বাহ, কোথাও দেখেছেন? তাহলে কি মানে মোদী সরকারকে আক্রমণ করতে গিয়ে কোথাও নাম না করে নির্বাচন কমিশনকে নিশানা করলেন তিনি? প্রথমে দেবস্মিতা, আমি কনগ্রাচুলেশনস জানাতে চাইবো হেলথ ডিপার্টমেন্টকে, কারণ এত সুন্দর করে স্কার রিমুভাল হয়ে গেল, 4টে স্টিচ বসেছিল কপালে, আমরা সবাই ভীষণ চিন্তিত ছিলাম। ওনার মুখটা একদম মানে কোনো রকম কোনো স্কার নেই। ডেফিনেটলি হেলথ ডিপার্টমেন্ট দারুণ কাজ করছে। উনি আমি জানি ব্যক্তিগত কথা, আমি কনসার্ন হেলথ ডিপার্টমেন্ট, সিএম এর। আমরা বিষয়ে কথা বলবো। বেশ, ঠিক আছে, বিষয়ে কথা বলছি। এটা নতুন নয় যে ইলেকশন কমিশনকে ওরা ব্লেম করছে, এবং এটা এখন তোমাদের মনে হচ্ছে যে ঘুরিয়ে করছে, কিন্তু ইলেকশন কমিশন কেন, সমস্ত সেন্ট্রাল এজেন্সিকেই ওরা ছিঁচকাঁদুনের মতন ব্লেম করতে থাকে। তবে মাননীয় আজকের যা আমি বডি ল্যাঙ্গুয়েজ দেখলাম এবং যা কথাবার্তা শুনলাম, উনি ধরেই নিয়েছেন, বুঝেই গেছেন যে হার ওদের অবধারিত, যার জন্য এইসব পুরোহিত বিচুতি পাতা, অমুক পাতা তমুক পাতা এই ধরনের কথাবার্তা বলছে। আর জুঁইকে নিয়ে এবং মহুয়া মৈত্রকে নিয়ে ন্যাচারালি তার স্বভাবসিদ্ধ অনুযায়ী উনি ভীষণ কনসার্ন, কিন্তু মহুয়া মৈত্রর ক্ষেত্রে তো এটা তো পুরো পরিষ্কার প্রমাণিত এবং এনকোয়ারি চলছে। সেইটা নিয়েও জেনে শুনে উনি আবার তাকে প্রার্থী করলেন, তারপরে আবার তারই সাপোর্টে হাত নেড়ে উনি এখন পৌঁছে গেছেন ওখানে। তো এখানে আলাদা করে আমাদের তরফ থেকে কিছু বলার নেই, উনি বুঝতেই পারছেন
যে গোহারান হারটা তৃণমূলেরই হবে, বিজেপির নয়। বৈষ্ণবতা আসলে যখন কথা আর থাকে না তখন মানুষ আজে বাজে বকে, মানুষের আঘাত নিয়ে সেখানেও মন্তব্য করে। আজকে 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 সারা রাজ্যে, আপনার কথার মাঝখানে আমি কথা বলিনি, আজকে সারা দেশে এরা বিজেপি বিরোধী রাজনৈতিক নেতাকে একটার পর একটা জেলে ঢোকাচ্ছে। দুজন এই মুহূর্তে দুজন মুখ্যমন্ত্রী, একজন অরবিন্দ কেজরিওয়াল, একজন হেমন্ত সোরেন কাস্টাডিতে আছে। আপনি সঞ্জয় রাউত 6 মাস জেলে ছিল, চিদাম্বরমজিকে জেলে ঢুকিয়েছিল, কেরালায় সিপিএমের মুখ্যমন্ত্রীর আত্মীয় সোনা পাচার করেছে, ডেকেছে, বাংলাতে এজেন্সি রাজ করছে, সারা ভারত জুড়ে এজেন্সি রাজ করছে। কারণটা হলো বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোকে হেনস্থা করার। এবং সমস্বরে সবাই একথা বলছে যে যারা বিজেপির বিরুদ্ধে ছিল, হেমন্ত বিশ্ব শর্মা, সে ওয়াশিং মেশিনে ঢুকলে সে হয়ে গেল একটা রাজ্যের মুখ্যমন্ত্রী অসমের, অজিত পাওয়ার হয়ে গেল মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী, আপনি অশোক চৌহান আদর্শ অবসরের অত বড় কেস, আজকে তাকে নেতা করে দেওয়া হচ্ছে, নারায়ণ রানীকে নেতা করে দেওয়া হচ্ছে, রেড্ডি ব্রাদার্সদের নেতা করে দেওয়া হচ্ছে। মানে বিজেপির বিরুদ্ধে যে থাকবে সে হবে চোর, জোচ্চোর, বাটপার। আর বিজেপির ওয়াশিং মেশিনে যেই ঢুকে যাবে সে রাতারাতি হয়ে যাবে ধোয়া তুলসী পাতা। এই ভণ্ডামিটা নরেন্দ্র মোদী এবং বিজেপি পার্টির, এটা ভারতবর্ষের মানুষ বুঝে ফেলেছে। এবং আপনাকে আমি নিশ্চিতভাবে বলছি যে এবারে বিজেপির শোচনীয়ভাবে পরাজয় হবে। বাংলাতে তো শোচনীয় পরাজয় একদম নিশ্চিত, আপনাদের যে বলে রাখলাম। আমি চন্দনদার কাছে আসতে চাইবো। চন্দনদা, এই যে ইডি সিবিআই কে আক্রমণ করা হচ্ছে, যেখানে ইডি সিবিআই রাত চলছে গোটা দেশে, বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু আমরা তো দেখেছি যে আদালতের নির্দেশে তদন্ত করছে ইডি সিবিআই। যদি তারা তদন্ত না করতো তাহলে এত দুর্নীতিও সামনে আসতো না, আর এত নেতা মন্ত্রীও তারা এত জেলে থাকতেন না। না, ইন্টারেস্টিং ফ্যাক্টটা এখানেই যে এত নেতামন্ত্রী যেমন জেলে থাকতেন না, ঠিক তেমন অত নেতামন্ত্রী একটি নির্দিষ্ট দলে তারাও বাইরে থাকতেন না। এখন প্রশ্নটা হচ্ছে যে এখানে একটা সমতার প্রশ্ন আছে। ইডি বা সিবিআই এই মুহূর্তে ঠিক যেভাবে অ্যাক্ট করছে তাতে একটা জিনিস পরিষ্কার, যে রাজনৈতিক একটা মেরুকরণের চেষ্টা সম্ভবত এই এজেন্সির মারফতে করবার চেষ্টা করা হচ্ছে। এবং বারবার যেটা পরিলক্ষিত হচ্ছে, তুমি দেখো, মূলত যে ইস্যু নিয়ে একটা লোকসভা নির্বাচন হয়, আমার দেশের স্বরাষ্ট্র, আমার দেশের পররাষ্ট্র, আমার দেশের অর্থনৈতিক অবস্থা এবং তার সাথে রাজ্যের অবস্থা, বেকারি সমস্যা, অনেক সমস্যা আছে, যে ঘটনাগুলোকে অ্যাড্রেস করবার থেকেও মানুষকে ব্যস্ত করে দিচ্ছে, রাজনৈতিক দলকে ব্যস্ত করে দিচ্ছে। অ্যাড্রেস করতে কে কোথায় ইডির হানা দিচ্ছে, কে কোথায় সিবিআইয়ের হানা দিচ্ছে, কারা শিকার হচ্ছে। এবং আমরা একটা ইন্টারেস্টিং জিনিস দেখছি যে এই ওয়াশিং মেশিনটাকে বাদ দিলেও একটা মানি ভেন্ডিং মেশিনও কাজ করছে। যে মানি ভেন্ডিং মেশিনে একটা ইন্টারেস্টিং ব্যাপার ঘটে যায়, এক দল থেকে আর এক দলে, সম্ভবত ওয়ার্ল্ড রেকর্ড, কংগ্রেস থেকে বিজেপিতে গিয়ে ওই নবীন জিন্দাল 1.5 ঘন্টা পরে নমিনেশন পেয়েছেন। ইন্টারেস্টিং ফ্যাক্ট, একটা দল থেকে আরেকটা দলে যাওয়ার 1.5 ঘন্টা। এটা কিন্তু প্রমাণ করে বিজেপির ব্যাংক্রাপসি। বিজেপি কোন জায়গায় দাঁড়িয়ে আছে আমি তোমাকে এখানে বলে শেষ করি। 63% বিজেপি উত্তর দেবে, 63% এই লোকসভা নির্বাচনে যাদের প্রার্থী করেছে তারা। দেখুন, খুব পরিষ্কার কথা, এখানে আজকে দিল্লিতে রামলীলা ময়দানে বিরাট জনসভা হয়েছে ইন্ডিয়া মঞ্চের, এবং ইন্ডিয়া ব্লকের যে জনসভা সেখানে মূল ইস্যুগুলো আমরা উঠে এনেছি। মুশকিলটা হচ্ছে যেটা চন্দন বলছিলেন, যে ভিকটিম কার্ড খেলছে তৃণমূল, এবং ভিকটিম কার্ডটা যে কায়দায় খেলছে তাতে অপরাধ আড়াল হয়ে যাচ্ছে। যে কথাটা নরেন্দ্র মোদী তার দলের দুই প্রার্থীকে বলেছেন, সেটা ড্যামেজ কন্ট্রোল ছাড়া কিছু নয়। আমরা বুঝতে পেরেছি ওটা ড্যামেজ কন্ট্রোল, কারণ প্রার্থী নিয়ে ওই দুটো লোকসভা কেন্দ্রেই সমস্যা ছিল বিজেপির। ওইটা প্রধানমন্ত্রী ফোন করে ব্যাপারটাকে সামলাবার চেষ্টা করেছেন, তার জন্য যা যা কথাবার্তা বলেছেন সেগুলো খুব রেলিভেন্ট বলে আমাদের মনে হয়নি। কিন্তু যেখানে খুব স্পষ্টভাবে যেটা দেখা যাচ্ছে, ইডি সিবিআই হানা দিচ্ছে, যে হানা দেওয়া হচ্ছে ওই ওয়াশিং মেশিনের হানা দেওয়া আর কোর্ট মনিটর তদন্তের হানা দেওয়ার মধ্যে কিন্তু তফাৎ আছে। আর মহুয়া মৈত্রকে স্পেশালি আজকে দেখলাম একটু বেশি গুরুত্ব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই গুরুত্ব কোথায় ছিল যখন ডিসিপ্লিনারি কমিটি পার্লামেন্টে মহুয়া মৈত্রকে ডেকেছিল? তখন তো একটা বিবৃতি না মমতা বন্দ্যোপাধ্যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায়, 4 দিন বাদে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিবৃতি দিয়েছিলেন। এই জায়গাটা এই পাশে দাঁড়িয়েছিলেন সে সময় তৃণমূলের কেউ ছিল না, তৃণমূলের কেউ ছিল না। ফুটেজ দেখুন, ফুটেজ দেখুন, রমেশ বিদুরি, মহুয়া মৈত্র দুটো আলাদা রকম আলাদা ট্রিটমেন্ট হয়েছে। সেটা আপনারাই বলেননি, আজকে ভিকটিম কার্ড খেলছেন, ঠিক আছে, এটাও একটা ঘটনা। অদিত চৌধুরী সম্ভবত প্রথম অদিত চৌধুরী
এই প্রথম বছর অনেক চলবে না, যেটা ঘটনা ভুলে গেলে চলবে না, এত তাড়াতাড়ি দেবস্মিতাকে চালাতে বলুন, দেবস্মিতাকে চালাতে বলুন। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি না, আপনি চ্যালেঞ্জ করছি না। আমি আসবো, সবার কাছে আসবো। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের পরের বক্তব্য শোনাবো, কারণ তিনি আরো আক্রমণ করেছেন। তিনি বলছেন যে ইডির বাজেয়াপ্ত করার টাকা দিয়ে দেবে যত ভাউতাবাজি। 15 লক্ষ টাকা দেবে বলেছিল, দিয়েছে। বছরে 2 কোটি চাকরি দেবে বলেছিলেন, কাউকে দেয়নি। ফোন করে বাজারে ছেড়ে দিচ্ছেন, তাহলে আর গোপনীয়তা কোথায় থাকলো? যাকে ফোন করেছেন তিনিও লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী পান। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো। বলছি ইডির টাকা জনগণকে দিয়ে দেবো। কত পেয়েছো তুমি স্কুল ডিপার্টমেন্ট থেকে? 3000 কোটি টাকা। তাতে কি হয়? একটা লোক 21 টাকা করেও পাবে না। আর মনে আছে 15 লক্ষ টাকা করে দেবে বলেছিল ব্যাংক অ্যাকাউন্টে। কি বন্ধুগণ, কাউকে কাউকে ফোন করে বলছে আপনি আবাস যোজনা পেয়েছেন, না পেলে আপনি আবার নাম লেখান। কেন লেখাবে না? এই দেখুন, আমার কাছে একটা এফআইআর কপি আছে। বিজেপি অফিস থেকে ফোন করে বলছে আপনার নামটা লেখান, ইলেকশনের পরে আপনাকে বাসস্থান দেব। এতদিন দৃষ্টি কেন? 3 বছর ধরে পড়ে আছে। 11 লক্ষ নামের লিস্ট আমরাই করে পাঠিয়েছি। সেখান থেকে ফোন নাম্বার নিয়ে আপনাদের ফোন করছে। এবার ফোন করলে বলবেন দিদি বলেছে, দিদি দিয়ে দেবেন, তোমাদের দেওয়ার দরকার নেই। আর কাউকে কাউকে ফোন করে সেটা আবার বাজারে ছেড়ে দেয়। ধরুন আমি যদি কাউকে ফোন করি, আপনি সেটা বাজারে ছেড়ে দেবেন? তাহলে ফোনের সিক্রেসি কি থাকলো? আপনি সিক্রেসি উল্লঙ্ঘন করছেন। মেগাশাসের দরকার নেই, নিজেরাই মেগাশাসনে বসে আছেন। আর যাকে ফোন করছেন তিনিও স্বাস্থ্যসাথী পান এই গভর্নমেন্টের, তিনিও লক্ষ্মীর ভান্ডার পান। আমি এখান থেকে মহানন্দাদির কাছে আসতে চাইবো। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই যে বিজেপি প্রার্থীদের প্রধানমন্ত্রী ফোন করেছেন, সে নিয়ে তিনি বলছেন, কটাক্ষই করছেন। তিনি বলছেন যে ফোন করে বাজারে ছেড়ে দিচ্ছে এবং সেখানে গোপনীয়তা কোথায় রক্ষা হলো, অর্থাৎ সিক্রেসি নিয়ে তিনি প্রশ্ন তুলছেন। হ্যাঁ, সেটা হচ্ছে যে অবশ্যই সিক্রেসি তো একটা বড় ইস্যু। এটা তো মানে রাখা উচিত সবারই, সব নেতা নেত্রীদের, তারা জননেতা নেত্রী। কিন্তু যেটা নিয়ে একটু আলোচনা হচ্ছিল, আমি সেটাতে একটু বলতে চাই। সেটা হচ্ছে যে এই সিবিআই, ইডি, এইগুলো নিয়ে যে আলোচনাগুলো সাম্প্রতিককালে আমাদের আলোচনার মধ্যে আসছে, বিভিন্ন চ্যানেলে আমরা আলোচনা করছি, তার থেকে অনেক অনেক গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আলোচনার বিষয় হতে পারত এই ভোটের আগে। ভোট মানে জনপ্রতিনিধি নির্বাচন, যারা নীতি নির্ধারণ করে, সেই নীতি নির্ধারণের প্রভাব পড়ে জনমানসে, সাধারণ মানুষের জন্য সেইগুলো, কিন্তু সেগুলো হচ্ছে না। এবং যেটা 400 আসন পাওয়ার কথা বিজেপি বারবার বলছে, আমার যতদূর মনে আছে যে 1984-তে বোধহয় ইন্দিরা গান্ধীর হত্যার পরে কংগ্রেস এই 400 আসনটা পেয়েছিল। এবং যেটা দেখা যাচ্ছে যে এই 2014-তে নরেন্দ্র মোদীজির সবথেকে বড় স্ট্রং পয়েন্ট ছিল ইউপিএর প্রতি বিতৃষ্ণা, এছাড়া ছিল আচ্ছে দিনের একটা প্রতিশ্রুতি। 2019-এ পুলওয়ামা, কিন্তু এবারের যে লোকসভা নির্বাচন, সেখানে কিন্তু বিজেপির অস্বস্তির কারণও অনেক আছে। মুদ্রাস্ফীতি, বেকারত্ব, অসাম্য, এগুলো তো রয়েছে। তার সঙ্গে ডিমানিটাইজেশনের বাজে প্রভাব আজকেই খবরের কাগজে বেরিয়েছে, একজন জাস্টিস তিনি বলেছেন। কাজে এই অস্বস্তির কারণগুলো কিন্তু বিজেপির রয়েছে। এখন এই ইডি সিবিআই এর এত বেশি প্রয়োজন কেন হচ্ছে? ও তারা তো আত্মবিশ্বাসী, তারা জিতবে, লোকসভায় যাবে। তাহলে এইগুলো করে তারা জনমানুষে কি বার্তা দিতে চাইছে? আর জনগণের কথা একটা বলবো, সেটা হচ্ছে যে জনসচেতনতা ভীষণ প্রয়োজন, যেটা আমি সবসময় বলে থাকি। এবং একটা জিনিস হচ্ছে, আমাদের দেশে এই যে জনপ্রতিনিধিদের একটা অতি মানব হিসেবে দেখা হয়। যেমন নরেন্দ্র মোদীজির ওই যে বিশ্বগুরু একটা ইমেজ, এটা কিন্তু উনি খুব সুন্দর করে তৈরি করেছেন। হ্যাঁ, বিল্ড আপ করা হয়েছে এবং মানুষ সেটা বিশ্বাস করছে। আম্বেদকর একটা কথা বলেছিলেন যে রাজনীতিতে ভক্তি বা হিরো ওয়ারশিপ
অবধারিত বিনাশের রাস্তা, এটা আম্বেদকর বলেছিলেন। কাজে এই দিকে চলে যাচ্ছে রাজনীতি। বলছেন যে জনপ্রতিনিধিদের অতি মানব হিসেবে একটা দেখা হয় কোথাও গিয়ে, সেখানে জনসচেতনতার যথেষ্ট প্রয়োজন রয়েছে। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার শুরু করেছেন, একেবারে বিজেপিকে অল আউট আক্রমণ করেছেন। অন্যদিকে সন্দেশখালীর তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলাম তিনিও আক্রমণ করেছেন শেখ শাহজাহানের বিষয়, অর্থাৎ শেখ শাহজাহান গ্রেপ্তার হয়েছেন এবং সন্দেশখালী নিয়ে তোলপাড় হয়ে গেছে রাজ্য রাজনীতি, যেখানে হাজী নুরুল ইসলাম বলছেন যে সন্দেশখালীতে নাটক করে মানুষকে ভুল বুঝিয়েছিল বিরোধীরা। মানুষের যে উচ্ছ্বাস সারা রাস্তায়, আর মূল স্থানে এসে একটা অঞ্চল থেকে এত লোক জড়ো করা, আমি সুকুমারকে ধন্যবাদ জানাই। মানুষ ভুল বুঝেছিল, নাটক করে সুরক্ষা, নারী সুরক্ষা, হ্যান ত্যান এসব বলে কিছু কাজ হবে না, আর সব ভেঙে গেছে, নাটক সব শেষ হয়ে গেছে, আর নাটকের কোনো জায়গা নেই। কয়েক মাস ধরে শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দারদের নামে যা কথা শুনতে হয়েছে সেটা প্রতিহত করবে ওটা আইনের পথে চলবে, আইন যারা দোষী সাব্যস্ত হবে আইন তার বিচার করবে, ওটা নিয়ে আমি কোনো কমেন্টস করব না। আপনার এখানে বিরোধী প্রার্থী রেখা পাত্র, এখানকার গৃহবধূ, আজকে সেই গড়ে আপনি প্রচার চালালেন, সেটা কি বলবেন বিজেপি প্রার্থী? জনগণ, মানুষ যেদিকে, মানুষ হচ্ছে গণদেবতা, মানুষ চাই উন্নয়ন, মানুষ চাই শান্তি, মানুষ চাই সম্প্রীতি, তিনটেই সন্দেশখালীর মধ্যে আমরা প্রতিষ্ঠিত করেছিলাম। বিক্ষিপ্তভাবে একটা ঘটনা ঘটিয়ে তার প্রমাণ নেই, কিচ্ছু নেই, সেটা নিয়ে হই হই করে চিল্লালে হবে না, এটা জানতে হবে আগে আসল জিনিসটা কি। প্রচারে নামার আগেই প্রধানমন্ত্রী রেখা পাত্রকে সমর্থন জানিয়েছেন সরাসরি, সেটা অনেকটা চাপের নয় আপনার জন্য? কোনো চাপ নেই। আমার নেত্রী মমতা ব্যানার্জি, আমার নেতা অভিষেক ব্যানার্জি, বাংলার মানুষ এদের সাথে আছে, বাংলার মানুষ তৃণমূলের সাথে আছে। তৃণমূল প্রধানমন্ত্রী ফোন করতেই পারে, তিনি একটা রাজনৈতিক দলের প্রার্থীকে ফোন করতে আমার কিছু যায় আসে না। মহিলাদের আন্দোলনের মুখ হিসাবে মহিলাদের উপর অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, সেটা প্রচারের সামনে আনতে চান, সেটা কি করে আপনারা? একটা প্রমাণ হয়েছে আজ পর্যন্ত, একটা প্রমাণ করে দেখান, একটা মহিলা দেখান। শতরূপাদি হাজী নুরুল ইসলাম বসিরহাটের তৃণমূল প্রার্থী, তিনি বলছেন নতুন সন্দেশখালী তৈরি করবেন। দেবস্মিতা, প্রথমে আমি দুটো লাইন বলে তারপরে আমি এই ভদ্রলোকের এদিকে আসতে চাই। এতক্ষণ ধরে শুনছিলাম যে মোদিজি নাকি বিশ্বগুরু নয়, আমরাই নাকি তৈরি করেছি। আমি বলবো একটু ইন্টারন্যাশনাল নিউজটা দেখা দরকার, কারণ দেশ বিদেশে উনি অ্যাক্লেমড, এটা আমাদের আলাদা করে বলতে হয় না। আরেকটা আমি বলি, ওয়াশিং মেশিন নিয়ে কথা হচ্ছিল। ওয়াশিং মেশিন দুদিন ধরে একবার কংগ্রেস একবার তৃণমূল দুজনে মিলে প্রচুর ওয়াশিং মেশিন একটা নিয়ে এসে প্রেস কনফারেন্স করলো। হ্যাঁ, ওয়াশিং মেশিনের তথ্য আমি এটা মেনে নিলাম, কারণ ওয়াশিং মেশিনে ধুয়ে টুয়ে আমরা প্রচুর অন্য পার্টিতে পাঠিয়েছি, তারা এখন নাকি ধোয়া তুলসী পাতা হয়ে গিয়ে তাদের ক্যান্ডিডেট হয়ে গেছে। আচ্ছা, এবার সন্দেশখালীর যে এমপি ক্যান্ডিডেট যিনি দাঁড়িয়েছেন, তাকে হঠাৎ আজ আমরা চোখে দেখতে পেলাম। এর আগে আমি জানি না সন্দেশখালীতে নেমেছিল কিনা, আমি অন্তত দেখিনি, মানে আমি টিভিতে যা দেখছিলাম। টিপিক্যাল কমেন্ট করেছে, এবং তৃণমূলের যেটা লাইন যে সন্দেশখালীতে নাটক হচ্ছে, সন্দেশখালীতে কিছুই হয়নি। যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী বাজেট সেশনের শেষে বলে শাহজাহানের মতন ধোয়া তুলসী পাতা হয় না, এবং কোথাও কিছু হয় না। একা মুখ্যমন্ত্রী নয়, ওদের সমস্ত মহিলা নেত্রী, যে এক্স এমপি এবং জুই বিশ্বাস, সে তো আবার বলেছে রেপের নাকি ফুটেজ চাইছে। পুলিশ আজও পুলিশ শাহজাহানকে অ্যারেস্ট করার সময় কোনো একটা মানে মহিলাদের শোষণের ওপর অত্যাচার নিয়ে একটা কোনো কেস তারা ফাইল করেনি। আজকে শাহজাহান অ্যারেস্টেড হয়েছে, রাইট নাও হি ইজ ইন ইডি's কাস্টাডি অনলি বিকজ অফ ল্যান্ড গ্র্যাবিং, এবং ল্যান্ড গ্র্যাবিং নিয়ে এনকোয়ারি হচ্ছে। এখানে এতগুলো মেয়েরা এক কথা বলে যাচ্ছে এবং বিভিন্ন রকমের যৌন শোষণের কথা বলে যাচ্ছে, সেখানে ওনার অবভিয়াসলি মনে হচ্ছে নাটক। উনি তো দেখছেন ওনার নেত্রীর চোখে। আমি ওনাকে অন্যরকম কিছু এক্সপেক্টই করি না। এই হচ্ছে তৃণমূলের ক্যান্ডিডেট, যে মেয়েদের দরদ, মেয়েদের কোনো রকম বোঝে না, এবং মেয়েদের অসম্মান হোক সেইটাকে উনি নাটক বলে ডিসমিস করে দেন। বৈষ্ণবদা, তৃণমূল নাকি মেয়েদের দরদ, মেয়েদের যে সম্মান, সেটা কিছুই বোঝে না। বিজেপি খুব বোঝে, তাই জন্য মণিপুরে ট্রাইবাল কন্যাকে রাস্তায় উল্লঙ্ঘ করে হাঁটানো হলো ডবল ইঞ্জিনের সরকার। বিজেপি ভালো বোঝে গুজরাটের বিলকিস বানুকে যারা গ্যাংরেপ করেছিল তাদেরকে গাঁদা ফুলের মালা, আমি বলতে গেলেই উনি বলছেন গাঁদা ফুলের মালা ছাড়ানো হলো। গুজরাটে বিলকিস বানুর কাছে কবার ফোন করেছেন নরেন্দ্র মোদী, মণিপুরে কবার ফোন করেছেন, উন্নাওতে যে মেয়েটাকে রেপ করা হয়েছে তার বাড়ির লোকের সঙ্গে কবার কথা বলেছেন বিজেপির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, হাতরাসের ঘটনায় কবার কথা বলেছেন। বিজেপি পার্টি তার নিজের রাজনীতি করার জন্য সন্দেশখালীকে চেষ্টা করছে। তিনি বলুন যে ভারতবর্ষে যত রেপ হয়েছে বিজেপির দ্বারা,
বিজেপির এমএলএরা করেছে, বিজেপি নেতারা করেছে। সেই রেপের ভিকটিম গার্লদের সঙ্গে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি কি কেবলমাত্র এখানে রাজনীতি করার জন্য একটা সন্দেশখালী এক চোখে দেখেন? উনি সারা ভারতবর্ষ দেখবেন না? 140 কোটি মানুষকে দেখবেন না? মণিপুরে উনি যাননি কেন? আজও যাননি মণিপুরে। কেন যাননি বিজেপি? কেন প্রধানমন্ত্রী যাননি? কেন স্বরাষ্ট্রমন্ত্রী যাননি? মানুষকে ভুল বোঝানো, ফ্রডগিরি করা। মানুষ বুঝছে না ভারতবর্ষের মানুষ ওদের চরিত্র। আমি এ নিয়ে অবশ্যই চন্দনদার কাছে আসবো, তবে তার আগে নিরাপদ সর্দার তিনি পাল্টা বলছেন যে এটা আরো বিপদের সংকেত। কি বলেছেন একবার শুনবো। নতুন সন্দেশখালী করতে চাইছে মানে আরো এটা বড় বিপদের সংকেত। মানে এই নুরুল হাজিকে তো সবাই চেনে এবং আমরাও চিনি এবং জানি ও কী রকম ধরনের লোক। ফলে এই লোকটার মুখ দিয়ে নতুন সন্দেশখালীর কথা বলা মানে এটা সন্দেশখালীর মানুষের কাছে খুব ভালো সংবাদ নয়, ভালো সংকেত নয়। এটা খুবই খারাপ। মানুষের মনে আবার একটা চিন্তার উদ্রেক করলো এই বক্তব্যে তার। আসলে তৃণমূল তো নারী নিরাপত্তা দেওয়ার মতন জায়গাতে নেই। এখন ভোটটা নেওয়ার জন্য এটা বলতে হবে, মহিলাদের ভোটটা নেওয়ার জন্য এটা বলতে হবে। নারী নিরাপত্তার জায়গাতে তৃণমূল দলটাই নেই। যখন হাজী নজরুল যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে লোক নিয়ে যাচ্ছে, কারণ সন্দেশখালীতে ওদের সেই কাঠামো নেই। এখন যাদের নামের তালিকায় ছিল নাম, অর্থাৎ ইডির লিস্টে যাদের নাম আছে, অনেক টাকার মালিক তারা, তাদের সম্পত্তি নিয়ে এখন চর্চা হতে পারে। এরপরেও তারা হয়তো নিজেরাই জানে না তাদেরকে এরপরে ডাকবে কিনা। তারা এখন বাইরে ছিল, তারাও ফিরেছে। এখন ফিরে এখন হাজিকে একটু সহযোগিতা করার চেষ্টা কর। চন্দনদার নিরাপদ সর্দার তো আরো বড় আশঙ্কার কথা বলছেন। দেখো, হাজিকে যারা চেনে তারা খুব ভালো করে জানে 2009 বসুন্ধরা এখানে আছে। 2009 থেকে 2014 তো ওখানে এমপি হাজিই ছিলেন। এবং তার পরবর্তী সময় যে ডেভেলপমেন্টটা হয়নি, যে কারণকে সামনে রেখে ওখান থেকে সরিয়ে দেওয়া হলো হাজিকে 2014 নির্বাচন, একজন সিটিং এমপি আজকে আবার ফিরিয়ে আনা হয়েছে। এবং তার কথার প্রতিটা অর্থে ওখানে যে মুভমেন্টটা হয়েছে সে মুভমেন্টকে অস্বীকার করা বা অপমানিত করা। আমি একটা কথা তোমাকে বলতে পারি, ওইখানে যে মুভমেন্টটা হয়েছে কোনো সন্দেহ নেই যে আলটিমেটলি ওখানে সাফারার একটা ব্যাপক সংখ্যক মহিলা এবং দীর্ঘ সময়ের অনুন্নয়ন সব মিলেমিশে একাকার একটা মডেল অফ অনুন্নয়ন। কিন্তু এখানে বুঝতে হবে যে বিজেপি, কংগ্রেস, লেফট পার্টিসগুলো ওখানে সম্মিলিতভাবে বিরোধীদের কণ্ঠস্বর এই সরকারকে বারবার সতর্ক করেছে। ঠিক সেখানে দাঁড়িয়ে আজকে এনক্যাশ করলো বা লেগাসি কারা নিল একজনকে, তারই মধ্যে থেকে প্রার্থী করে বিজেপি, এবং তার মধ্যে থেকে একটা চরিত্র ফুটে উঠলো। বিজেপি যেখানেই যাবে, যে কারণেই যাবে, শুধু ক্ষমতার জন্য, শুধু ওই এককেন্দ্রিক রাজনীতিকরণের জন্য। এখানে কোনো কিন্তু নেই। প্রধানমন্ত্রীর ভূমিকাটা কোথায়? প্রধানমন্ত্রীর ভূমিকাটা অবশ্যই প্রসঙ্গটা আসবে যে হাতরাস, উন্নাও থেকে আরম্ভ করে একেবারে মণিপুর পর্যন্ত বিলকিস হয়ে প্রধানমন্ত্রীর ভূমিকা কোথায়? আসলে প্রধানমন্ত্রী কি দেশের প্রধানমন্ত্রী নাকি বিজেপি নেতা? শতরূপাদি, প্রশ্নটা এখানে থাকে। না, নরেন্দ্র মোদী ডেফিনেটলি দেশের প্রধানমন্ত্রী এবং বিশ্ব নেতা, এ নিয়ে বলবার কিছু নেই। হ্যাঁ, আমরা ফরচুনেট যে উনি বিজেপি নেতা। অনেকক্ষণ ধরে আমি শুনছি মণিপুর, বিলকিস বানো, উন্নাও ইত্যাদি ইত্যাদি কথা। আমি এক এক করে উত্তর দিই। মণিপুর নিয়ে সন্দেশখালীর তুলনা হবে না, এটা সুপ্রিম কোর্ট বলে দিচ্ছে। তাও আমি বলছি মণিপুর হ্যাজ বিন সলভড। হ্যাঁ, প্রধানমন্ত্রী যায়নি। হ্যাঁ, লেট মি আনসার প্লিজ। হ্যাঁ, শুনে আরে দাঁড়ান। হ্যাঁ, তো শুনে নিন। আজকে পুরো ডিসআর্মামেন্ট করে এসছেন। আমি কিন্তু কারোর সময় কোনো কথা বলিনি, আমাকে অ্যাঙ্কার কারোর সময় কোনো কথা বলতে দেয় না। সো আই উইল এক্সপেক্ট যে আমার কথাটা একটু শোনা হোক। আজকে ডিসআর্মামেন্ট করে এসছে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং অজিত দোভাল নিজে গিয়ে, এবং ওই মহিলাদের যে ঘটনাটা বলা হচ্ছে সেটা আর্মি কমপ্লিট ফুটেজ দিয়ে হ্যাজ এক্সপ্লেন দেয়। সেটা নিয়ে আপনারা জলঘোলা করতে চান, করে যেতে পারেন। বিলকিস বানো নিয়ে ডেফিনেটলি যেটা হয়েছে অন্যায় হয়েছে, এবং এটা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কোনো কমেন্ট করেননি। হ্যাঁ, যেটা হয়েছে দেখুন, প্রতিটা সেকেন্ড প্লিজ না, সমস্ত দলে বিভিন্ন রকম নেতা থাকে, সবার কমেন্ট প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী নেয় না, নেবার কথাও নয়। এবং সেটা স্পোক্সপারসন হিসেবে আমারও এটা নিয়ে জাস্টিফাই করার কথা না। আমি বলছি বিলকিস বানোতে যে ঘটনাটা ঘটেছে, দি এন্টায়ার থিং ওয়াজ রং। চয়নদা, এখানে খুব পরিষ্কার কথা এখানে বলার দরকার আছে দেবস্মিতা, যে মণিপুর নিয়ে
সরকারের ব্যর্থতা প্রতি মুহূর্তে ফুটে রয়েছে আন্তর্জাতিক মহলে। ওই যে বিশ্বগুরু ইমেজটা তৈরি করা হয়েছিল ওটা তো অনেকটা চিড় ধরে, এবং ভারতবর্ষের গণতান্ত্রিক কাঠামো নিয়ে, সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে, সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে ভারতবর্ষের যে মান, সে ভারতবর্ষের যে মর্যাদা সেটা অনেকখানি নেমে গেছে, সেটা সবাই জানে। যেটা কথাটা সন্দেশখালী নিয়ে আসছে, সন্দেশখালীতে আমাদের পার্টির নেতা কমরেড নিরাপদ সরকার যেটা বলেছেন সম্পূর্ণ সত্যি কথা, যেটা পরিষ্কার আমরা এর আগে দেখেছি যে প্রতি মুহূর্তে আমরা যখন এবিপি আনন্দ স্টুডিওতে বসে আমাদের বলা হয় যে পশ্চিমবাংলায় নারী নিরাপত্তা সুরক্ষিত এই কারণে যে এফআইআর নেওয়া হয় না, পুলিশি নিষ্ক্রিয়তা, এই যে অরাজকতা তৈরি হয়েছিল সন্দেশখালীতে সম্পূর্ণভাবে পুলিশি নিষ্ক্রিয়তা দায়ী, নারীর অমর্যাদার জন্য পুলিশের নিষ্ক্রিয়তা দায়ী, নিরাপত্তা দিতে পারেনি। যেটা মারাত্মক ঘটনা, যেটা হাজি বললেনই না, সেটা হচ্ছে কি উনি হাজি কিন্তু এইভাবে নিজেদের কথাবার্তাগুলো যদি সঠিকভাবে সত্যের থেকে এতটা দূরে থাকেন মহা মুশকিল। যে অপরাধী 56 দিন বাইরে রইল, অপরাধীকে 56 দিন আশ্রয় দিলেন প্রমাণ লোক করবার জন্য, পরবর্তীকালে ধরা হলো জমির হড়প করার জন্য দায় দেওয়া হয়েছে, কিন্তু যা যা অভিযোগ মহিলারা করেছিলেন সে বিষয়ে কোনো সুবিচার দেওয়া হলো না, এবং প্রমাণ চেয়ে তাদেরকে আরও বেশি অমর্যাদা করা হলো। এখন দাঁড়িয়ে ঘোলা জলে মাছ ধরতে যাওয়া হচ্ছে, যেটা মারাত্মক প্রবণতা। এখানে দাঁড়িয়ে নতুন সন্দেশখালী মডেল মানে মানুষের নিরাপত্তা, নারীদের নিরাপত্তা বিশেষ করে অত্যন্ত সবচেয়ে নিরাপদ শহর কেন বললো কেন্দ্রীয় সরকার? একটু আগে যিনি তৃণমূলের একজন জনপ্রতিনিধি তিনি বললেন, একটা কথা বললেন আমি শুনলাম, নারী নির্যাতন হেন তেন। তাহলে নারী নির্যাতনের ঘটনাটা এতটাই লঘু যে তার সঙ্গে আরও দুটো অ্যাডজেক্টিভ উনি ইউজ করলেন, আমি এটা একটু সমালোচনা করছি। এবং আরেকটা কথা একটু বলে রাখবো যে নিশ্চয়ই এফআইআর করাটা সব থেকে দরকার, তবে তো জিনিসগুলো সামনে আসবে। এনসিআরবি রিপোর্ট যেটা কেন্দ্রীয় সরকার দেয়, সেখানে 2022-এ নারী নির্যাতনের ঘটনা হচ্ছে 4,45,256, আগের বছর থেকে 4% বেড়ে গেছে। এবং নারী নির্যাতনের সবার প্রথমে রয়েছে উত্তরপ্রদেশ, সেকেন্ড মহারাষ্ট্র, থার্ড রাজস্থান, ফোর্থ ওয়েস্ট বেঙ্গল। কাজে তার মধ্যে দুটো একেবারে বিজেপি শাসিত রাজ্য, এবং পশ্চিমবঙ্গের কলকাতা নিশ্চয়ই সুরক্ষিত বলে আনন্দ পাচ্ছি, কিন্তু সেটা প্রমাণ করে না যে সামগ্রিকভাবে রাজ্যে নারী সুরক্ষা ভীষণভাবে গ্যারেন্টিড। আর সন্দেশখালী নিয়ে আজকে একটা প্রতিবেদনে পড়লাম যে একজন মহিলা বলছেন যে শুধুমাত্র রাজনীতি করে জিনিসটাকে লঘু করে দেওয়া হয়েছে, অর্থাৎ এই যে নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে অবশ্যই, কিন্তু কোথাও গিয়ে মানুষ কি সুরক্ষিত সেই প্রশ্নটা উঠছে, তার কারণ ওই বহুতল বিপর্যয়। গার্ডেন রিচের ঘটনা আমরা দেখেছি, তার রেশ এখনো কাটেনি। বিরাটিতে নির্মীয়মান বহুতলের কার্নিশ ভেঙে মহিলার মৃত্যুর ঘটনায় 3 প্রমোটার সহ এখনো পর্যন্ত 6 জনকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট থানা। যদিও বহুতলটি বেআইনি বলে স্থানীয়দের তোলা অভিযোগ খারিজ করে দিয়েছেন উত্তর দমদম পুরসভার চেয়ারম্যান। ঘটনাকে হাতিয়ার করে সুর চড়িয়েছে বিরোধীরা। ঠিক যেন বিনা মেঘে বজ্রপাত, নিজের বাড়ির চৌহদ্দির মধ্যে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন, আচমকাই পাশের বাড়ির নির্মীয়মান বহুতলের একাংশ ভেঙে মাথার উপর পড়ে মৃত্যু হলো মহিলার। গার্ডেন রিচ কাণ্ডের 2 সপ্তাহের মাথায় ফের নির্মীয়মান বহুতল ভেঙে ঘটল বেঘোরে প্রাণহানি। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে 3 প্রমোটার সহ 6 জনকে গ্রেফতার করল এয়ারপোর্ট থানা। বিরাটির শরৎ কলোনিতে এই মুহূর্তে আমরা রয়েছি, যে নির্মীয়মান বহুতলের ছাদে আমরা রয়েছি, যে জায়গা দেখাচ্ছি এই অংশই কিন্তু ভেঙে পড়ে যায় গতকাল রাতে। নিম্ন মানের জিনিস দিয়ে এই বিল্ডিং তৈরি করা হচ্ছিল, এবং অপরিসর রাস্তার সামনে কি করে এত বড় বহুতল তৈরি হচ্ছে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে পুরসভার ভূমিকা নিয়েও। মৃতার স্বামীর দাবি, বহুতল তৈরি শুরু হওয়ার সময় থেকেই একাধিক বেনিয়ম নজরে এসেছে। আমরা অনেকবার নিষেধ করেছি কিন্তু শোনেনি। আমার বাড়ির সামনের রাস্তাটা যেখান দিয়ে ফ্ল্যাটটা ঢোকে সেখানে আপনার 10 ফুটের রাস্তা নয়, কি করে ফ্ল্যাট করছে 5 তলা, আই ডোন্ট নো। উত্তর দমদম পুরসভার 17 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মহুয়া শীলের কাছে অভিযোগ জানিয়েও কাজ হয়নি বলেও দাবি করেছে এলাকার বাসিন্দাদের একাংশ। কাউন্সিলর তো পাশেই থাকি, কাউন্সিলর আজকে বললো যে আমি তো জানি না, বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে।
আপনারা যদি দেখেন যে সাইট প্ল্যান রয়েছে সেখানে এটা 5 ফুট রাস্তা নয়। প্রথম কথা, একমাত্র উত্তর দমদম পৌরসভা একটি পৌরসভা যারা কিন্তু সঠিক রাস্তা মেপে সঠিক ফ্লোরের প্ল্যান দেয়। আমাদের ব্যক্তিগত লাভ বা পৌরসভার লাভের জন্য 3 ফুট 4 ফুট রাস্তায় 4-5 তলা দিই না। প্রথম প্রশ্ন, এই বহুতল তৈরির নির্মাণ সামগ্রী নিয়ে কি এমন জিনিস দিয়ে এই বহুতল তৈরি হচ্ছিল যা তৈরির কয়েকদিনের মধ্যেই ভেঙে পড়তে শুরু করলো? দ্বিতীয় প্রশ্ন, এই বহুতল এবং পাশের বাড়ির মধ্যে যে ছাড় দেওয়ার কথা সেই ছাড় নিয়ে নিচে যেটুকুনিও বা ছাড় দেখা যাচ্ছে, উপরের দিকে গেলে সেই ছাড়ের অংশ আরও কমে আসছে। উপরের দিকে কনস্ট্রাকশন পাশের বাড়ির দিকে ক্রমশ বাড়িয়ে দেওয়া হয়েছে। তৃতীয় প্রশ্ন, যে রাস্তার পাশে অর্থাৎ যে সিমেন্টের গলির পাশে এই বহুতল তৈরি হচ্ছে সেই স্বল্প পরিসর গলির পাশে 5 তলা এই ধরনের বিল্ডিং তৈরির কোনো অনুমতি রয়েছে কিনা? যদি অনুমতি না থেকে থাকে তাহলে কিভাবে এই বহুতল তৈরির ছাড়পত্র মিলল তাই নিয়ে উঠছে প্রশ্ন। এবং চতুর্থ প্রশ্ন এবং সবথেকে গুরুত্বপূর্ণ, এই এলাকার কাউন্সিলরের অর্থাৎ পুরো প্রতিনিধির নজরদারি ছিল কিনা যে এই এলাকায় এতগুলো নিয়মের তোয়াক্কা না করেই বহুতল তৈরি হচ্ছে। এলাকার বাসিন্দাদের একাংশ বহুতলটিকে বেআইনি বললেও সেই দাবি খারিজ করে দিয়েছেন পুরো চেয়ারম্যান। যারা কাজ করছিল তাদের সেই সেফটিটা রাখার দরকার ছিল, অন্তত চট দিয়ে পিছনে যেভাবে করে অন্য জায়গায় সেটা করা উচিত ছিল। কিন্তু সম্পূর্ণটাই তারা প্ল্যান নিয়ে বিল্ডিং করেছে। বেআইনি ছাড়া কি হতে পারে? আর যদি কেউ বলেন বেআইনি না, তাহলে বুঝতে হবে টাকার ভাগ নিয়েছেন 20, 25, 30 ভাগ। আমি শুনলাম তৃণমূলের নেতা বা চেয়ারম্যান তিনি বলেছেন বেআইনি হয়নি। তাহলে কি তোলাবাজির কারণে কোয়ালিটি একেবারে কম্প্রোমাইজ করে দেওয়া হয়েছিল? কাউন্সিলররা স্কোয়ার ফিটে টাকা নেয় এবং অবৈধ নির্মাণের পারমিশন দেয় এবং তার ফলে সেখানে বহুতল বাড়িগুলো এক একটি মরণ ফাঁদ। এদিকে তৃণমূল পরিচালিত উত্তর দমদম পুরসভার মদতে এলাকা ছেয়ে গেছে বেআইনি নির্মাণে। এই অভিযোগ তুলে রবিবারই ঘটনাস্থলে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকরা। ময়ূর ঠাকুর চক্রবর্তী, ব্রতদীপ ভট্টাচার্য ও জয়ন্ত পালের রিপোর্ট, এবিপি আনন্দ। গার্ডেন রিচের যে বহুতল বিপর্যয়, যেখানে 12 জন মারা গিয়েছেন, সেখানে আমরা দেখেছি একটা আবাসনের সঙ্গে আরেকটা আবাসনের গ্যাপ মাত্র 1 আঙুলের। কোথাও কোথাও আমরা দেখেছি যে একটা বহুতলের উপর আরেকটা বহুতল হেলে পড়েছে। বিরাটের ক্ষেত্রে যেরকম দেখলাম আমরা যে কার্নিশ ভেঙে পড়েছে, এক মহিলার মৃত্যু হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, নজরদারের দায়িত্বে তাহলে কারা? নজর তো রাখতে হবে পুরসভা এবং কাউন্সিলরকে, সেই দায় কি তারা এড়াতে পারেন? বৈষ্ণবদা, দেখুন, মৃত্যু সবসময় দুর্ভাগ্যজনক, আনফরচুনেট ডেথ সবসময় হয়। আপনারা হয়তো আজকে এখানে আলোচনা করছেন, মৃত্যু ঘন্টা বেজে গেল, অভিজিৎ গাঙ্গুলি বলল, সেটা নিয়ে তো আলোচনা হবে না। হচ্ছে যখন আমি একটা কথা বলি যে আমি যতদূর, আমি কলকাতা পৌরসভার 2005 সাল থেকে পৌর প্রতিনিধি আছি, আমি এটা জানি যে মৃত্যু অবশ্যই দুর্ভাগ্যজনক, কিন্তু যেরকম অভিযোগ আসছে যে আবাসন অর্থাৎ বিরাটির ক্ষেত্রে যদি দেখি যে আবাসনটা তৈরি হচ্ছিল, সেখানে কোনো রকম মিনিমাম যে সুরক্ষাবিধি মানার দরকার তার কোনো সেই সুরক্ষাবিধি মানাই হয়নি। সেখানে দুটো আবাসনের মাঝখানে, মানে একটা ফ্ল্যাট এবং বাড়ির মাঝখানে যে গ্যাপটা থাকা দরকার সেই গ্যাপটা নেই। তাহলে তো অনুমতিটা কিভাবে পাচ্ছে? আর তার পাশাপাশি তো নির্মাণ সামগ্রী নিয়ে না, এটা দুটো ইস্যু আছে। আপনি ম্যান্ডেটরি স্পেস যেটা বলছেন তার মাঝখানে বলছেন যে আরেকটা কনস্ট্রাকশন, এখানে দুটো ইস্যু আছে। একটা হলো যে পয়েন্ট আছে বৈষ্ণবদা, 6 থেকে 8 ফিট রাস্তার মাঝখানে কিভাবে G+5 বিল্ডিং? দেখুন, আমি ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল যে অ্যাক্ট আছে সেটাতে দেখতে হবে যে যেটা করা হয়েছে সেটা বৈধ কি অবৈধ। কিন্তু এখানে যেটা প্রথম ইস্যুটা সেটা হলো যে নিম্নমানের জিনিস দিয়ে বাড়ি তৈরি করা হচ্ছিল, যার ফলে ইটগুলো পড়ে গেছে এবং ভদ্রমহিলার আনফরচুনেট ডেথ হয়েছে। এখানে আমরা বলছি যে কেউ যদি বেআইনি করে, সে যেই হোক, তার বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে এবং যারা এই ধরনের কাজ করছে আইন না মেনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু সব কিছুর মধ্যে একটা বিল্ডিং ডিপার্টমেন্ট আছে, তার ইঞ্জিনিয়ার আছে, তাদের দায়িত্ব আছে। বিল্ডিং প্ল্যানে কিন্তু কাউন্সিলর সই করেন না। যেভাবে আগে যদি এটা দেখা হতো নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে কি হচ্ছে না, তাহলে তো প্রাণ যেত না মহিলার। দেবস্মিতা, যখন গার্ডেন রিচ নিয়ে সবাই মিলে হই হই করছিল, তখন কিন্তু আমরা অনেকেই বলেছিলাম বারবার যে এটা সমস্ত কলকাতায় এবং বেশ অনেকগুলো আরবান সিটিতে, মানে এটা উলুবেড়িয়াতেও আছে, নর্থ বেঙ্গলেও আছে, বহু জায়গায় আছে। তা এখন বলতে বলতেই বিরাটি এবং বোধহয় আরও আরেকটা খুব সম্ভবত চেতলার, মানে কলকাতার চেতলার মধ্যেও হয়েছে। এখন এখানে 2-3টে ফ্যাক্ট ভীষণ পরিষ্কার হয়ে আসছে।
তোমরাই যাদের দেখাচ্ছিলে তারা বললো যে তারা নাকি ভীষণ রকম সাইড প্ল্যান করে এবং তারাই একমাত্র করে, মানে বাকিরা আর কেউ করে না। বাকি সব কাউন্সিলররা এমনি ঘুরে বেড়ায়, অন্যান্য বোর্ডগুলো মানে মিউনিসিপ্যাল বোর্ডগুলো এমনি ঘুরে বেড়ায়, তারা নেয় না। সেকেন্ড কথা হচ্ছে এই যে সিন্ডিকেট, আজকে তুমি আমি যে কেউ বাড়ির ভেতরে রং পর্যন্ত যদি করতে যাই, একটা মেরামত পর্যন্ত করতে যাই, হুশ করে কাউন্সিলর এবং বিভিন্ন প্রমোটার তাদের সিন্ডিকেট বালি ইট ফিট নিয়ে তাদের কাছ থেকে নিতে হবে এবং তুমি কোনোভাবে কোনো অ্যাসেস করতে পারবে না যে জিনিসগুলো দিচ্ছে সেগুলোর মান আদৌ কী। তুমি চিন্তা করো হাউ আনফর্চুনেট, আজকে বাসের বাড়িতে লিগাল কি ইলিগাল সেটা তো বৈষ্ণবদা বলছে কী সব ডকুমেন্ট ঘাঁটতে হবে। পয়েন্ট হচ্ছে যে কনস্ট্রাকশন হচ্ছিল, এই যে ভদ্রমহিলা সে তার নিজের বাড়িতে পুরো বিষয়টাতে আক্রমণ পাল্টা আক্রমণ চলছে, সাধারণ মানুষের প্রতি বার্তা দিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দল, কিন্তু সাধারণ মানুষ কি সুরক্ষিত? কারণ সাধারণ মানুষ যদি সুরক্ষিত না থাকেন তাহলে ভোট বাক্সে ভোটটা কারা দেবেন? এই প্রশ্ন দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। এরপর দেখুন সাতটায় বাংলা, নজর থাকুক এবিপি আনন্দে।